প্রথমে আমি ধন্যবাদ জানাই আজকের সভা সঞ্চালক সহ মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, যার সমর্থনে আজকে এই সভা। আমার পূর্ববর্তী বক্তা খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহদণ্ড এবং আশীর্বাদদণ্ড প্রার্থী নবীন চন্দ্র বাগ সহ আমরা পেয়েছি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, রয়েছেন জেলা স্পোক্সপারসন প্রসেনজিৎ দাস সহ শিখা দত্ত সেনগুপ্ত, জয়দেব মুখার্জি, মোহাম্মদ আশরাফুদ্দিন, অপার্থিব ইসলাম সহ সুজন মণ্ডল, শুভেন্দু পাল, হেমন্ত পাল, শ্যামল দত্ত, বিদ্যুৎ মল্লিক, লুৎফর রহমান মিদ্দা, সুজিত শ্যাম, রাধাকান্ত মণ্ডল, শ্রীমন্ত রয় সহ অসিত কুমার বেগড়ি, বিশ্বনাথ রয়, শ্যামল হাজরা, শেখ মঈনুদ্দিন, শেখ সিরাজুল ইসলাম সহ অতনু নায়েক, অমিত মণ্ডল, জাহাঙ্গীর আলম। আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রায় বেলা 1:30 বাজে। আপনারা দীর্ঘক্ষণ ধরে সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। 2 ঘন্টা আগে থেকে লোক ঢোকা শুরু হয়েছে এবং 12টার আগে থেকে লোক জমায়েত শুরু হয়েছে। আমি নামার সময় দেখলাম হেলিপ্যাডের চারিদিকে লোক। এই গ্রীষ্মের তাবদাহকে উপেক্ষা করে আপনারা সভাস্থলে এসছেন আমাদেরকে আশীর্বাদ করতে, সমর্থন জানাতে। আমি খণ্ডঘোষের সকল মা ভাইদের আমার কৃতজ্ঞতা, অভিনন্দন ও প্রণাম জানাচ্ছি। যারা বেলা 1টার সময় 1:30টার সময় চৈত্রের রোদকে উপেক্ষা করে সভায় আসে, তারা শুধুমাত্র বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী দিন ভোট তৃণমূল কংগ্রেসকে দেব। তারা সিদ্ধান্ত নিয়ে আছে যে আগামী দিন আর যাই হোক বাংলা বহিরাগতদের কাছে মাথা নত করবে না। আপনারা দেখেছেন ইতিমধ্যেই 4 দফায় নির্বাচন আমাদের রাজ্যে সম্পূর্ণ হয়েছে, যেখানে তামিলনাড়ুর মতো রাজ্যে 234টা আসন 1 দফায় নির্বাচন হচ্ছে, যেখানে কেরলে 1 দফায় নির্বাচন হয়েছে, আসামের মতো রাজ্যে 3 দফায় নির্বাচন হয়েছে। বাংলায় নির্বাচন কমিশন একটা বিশেষ রাজনৈতিক দলের সুবিধা করবে বলে 8 দফায় নির্বাচন করিয়েছে। তো যাই হোক, সেটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু আপনারা দেখেছেন যে 4 দফায় নির্বাচনে প্রথম দফায় জঙ্গলমহলে ভোট ছিল। গণতান্ত্রিকভাবে মানুষ প্রতিবাদ প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে এবং প্রথম দফায় প্রায় 30টি আসনে ভোট হয়েছিল। গণতান্ত্রিকভাবে জঙ্গলমহলের মায়েরা, ভাইয়েরা, দিদিরা এদের হাত ভেঙে দিয়েছে। দ্বিতীয় দফায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলার 4টে আসনে ভোট ছিল, গণতান্ত্রিকভাবে পা ভেঙেছে। আর তৃতীয় দফা, চতুর্থ দফা আমাদের জেলা ছিল দক্ষিণ 24 পরগনা, আর আমার লোকসভা কেন্দ্র ছিল ডায়মন্ড হারবার। আমি মাজা আর কোমর দুটোই ভেঙেছি। আপনাদের পঞ্চম দফায় ভোট, আপনাদের ঘাড় ভাঙতে হবে আর মাথা ভাঙতে হবে, আর বহিরাগতগুলোকে বাংলা থেকে বিতাড়িত করতে হবে। আর ষষ্ঠম, সপ্তম, অষ্টম দফায় যেটুকু অবশিষ্ট রয়েছে তাদের দম্ভ, ঔদ্ধত্য, অহংকার চূর্ণ বিচূর্ণ করে আগামী 2 তারিখ বলো হরি হরি বল, বিশ্বাসঘাতকদের, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দিতে হবে। আপনারা দেখছেন এই নির্বাচনে কিভাবে বিজেপি বাংলা দখল করতে চাইছে। আপনারা দেখেছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার করতে দেওয়া যাবে না, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 1 দিনের জন্য। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা হলো চক্রান্ত করে, তারপর এজেন্সি দিয়ে ধমকানি চমকানি, কাজ হলো না। তারপর চতুর্থ দফায় শীতলকুচিতে 5 জন রাজবংশীকে গুলি চালিয়ে কেন্দ্রীয় বাহিনী হত্যা করলো। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলল যে আমি এদের সাথে গিয়ে দেখা করব, সেখানেও নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো যে দিদি কি করে না যেতে পারে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজ্যের মানুষের সাথে দেখা করতে পারবে না, তার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তাতেও কাজ হলো না। এখন কি দেখছেন, এখন প্রচারে অংশগ্রহণ করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করব, আপনাদের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন সভা করে আর সাংবাদিক বৈঠক করে বলছে ইসবার 200 পার। তা আপনারা যদি 200টা আসন পান, এত ভয় কেন? এত ভয় কিসের? যে একটা মহিলা, একটা নারীকে লড়াই করতে গিয়ে সবার নারী ভুড়ি বেরিয়ে যাচ্ছে, বিজেপির তাবড় তাবড় নেতাদের লেজে গোবরে হতে হচ্ছে। যাদেরকে বাংলার মানুষ কোনোদিন চোখে দেখেনি, এখন গুজরাট থেকে, মধ্যপ্রদেশ থেকে, আসাম থেকে, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে বাবুরা ডেলি প্যাসেঞ্জারি করছে। করোনা কালে আমফানের সময় এদেরকে চোখে দেখতে পাওয়া যায়নি। আপনার বাড়ির, আপনার পাশে কে দাঁড়িয়েছে? আপনার বাড়ির দুয়ারে কে পৌঁছেছে? মমতা ব্যানার্জির সৈনিকেরা পৌঁছেছে। অভুক্ত মানুষদের মুখে খাবার কে তুলে দিয়েছে? মমতা ব্যানার্জির শুভানুধ্যায়ী সমর্থকরা তুলে দিয়েছে, সহকর্মীরা তুলে দিয়েছে। আজকে বিনা পয়সায় খাদ্য সরবরাহ লকডাউনের সময় কে করেছে? মমতা ব্যানার্জির সরকার করেছে। একদিকে নরেন্দ্র মোদীর সরকার 2014 সালের আগে, ক্ষমতায় আসার আগে একাধিক সভা সমিতি করে বলেছিল কি, যে আচ্ছে দিন আসবে, 15 লাখ টাকা করে সবাইকে দেওয়া হবে। কেউ 15 লাখ পেয়েছেন? এখানে বলতে পারবেন? বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো। এখানে বর্ধমানে আপনারা বলুন, এই সভায় হেলিপ্যাডে যারা রয়েছে, একটা যুবক যুবতীর হাতে কেন্দ্রের সরকার কর্মসংস্থান তুলে দিয়েছে, দেখাতে পারবেন না? বলেছিল নোটবন্দি করে আমরা কালো টাকা ধ্বংস করব। আপনারা 2 মাস ধরে লাইনে দাঁড়িয়ে আপনারা নোটবন্দির শিকার হয়ে কেউ মৃত্যুবরণ করেছে, কেউ স্ট্রোক হয়ে প্রায় সেন্সলেস হয়ে গেছে, কিন্তু তাও আপনারা লাইনে দাঁড়িয়ে নোটবন্দির সময় এক বুক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে আপনারা টাকা পাল্টেছিলেন। তার কারণ আপনারা চেয়েছিলেন কালো টাকা ধ্বংস হোক। আজকে বলুন তো, কালো টাকা ধ্বংস হয়েছে? উত্তর হচ্ছে না। বলেছিল জিএসটি করে আমরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করব। জিএসটি করে ছোট বড় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা আজকে লাটে উঠেছে, দেশের অর্থনীতি আজকে রসাতলে। অন্যদিকে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি কন্যাশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল আমি বিনা পয়সায় খাদ্য দেবো, দিয়েছে? বিনা পয়সায় রেশন সবাই পাচ্ছেন, উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসে স্বাস্থ্যসাথীর কার্ড দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনি নরেন্দ্র মোদীর 15 লাখ টাকা পাননি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী আর রূপশ্রীর 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। দিদি যা বলেছে কথা রেখেছে। একদিকে বহিরাগত জুমলাবাজ নেতা বলছে আমাদের সুযোগ দিন, আমরা কাজ করে দেখাবো। আর একদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আজকে আপনাকে সভা থেকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আপনি দেখুন, গত 10 তারিখের নির্বাচনে শীতলকুচির ঘটনা, 5 জন বঙ্গবাসীকে গুলি করে মারল কেন্দ্রীয় বাহিনী। এদের দোষ কি? এরা গরিব। এদের দোষ কি? এরা বাংলার লোক। এদের দোষ কি? এরা দিল্লির শক্তির কাছে মাথা নত করেনি। এদের দোষ কি? এরা লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছিল। এরা বশ্যতা স্বীকার করেনি, এরা আত্মসমর্পণ করেনি। আপনারা বলুন, যারা বাঙালির রক্তে, বঙ্গবাসীর রক্তে বাংলা দখল করতে চাইছে, আগামী দিন তাদের ক্ষমা করবেন? আগামী দিন বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে। আর এই বহিরাগতগুলোকে বাংলা থেকে বিতাড়িত করতে হবে। যারা ভাবছে রক্ত দিয়ে, বাংলার মানুষের প্রাণ নিয়ে জোর করে বাংলা দখল করব, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে ভাইরা। তাদেরকে বোঝাতে হবে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এই মাটি উত্তরপ্রদেশের মাটি নয়। এ মাটি আর যাই হোক মাথা নত করতে জানে না। আমার মায়েরা আছে, বলুন, ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সম্মান দিল্লির বুকে বিক্রি করে দিক? আপনারা চান দিদি দিল্লির কাছে গিয়ে, গুজরাট এবং মধ্যপ্রদেশের নেতাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করুক? আপনারা চান মায়েরা? আপনারা চান দিল্লি স্থাবক হয়ে আগামী 5 বছর বেঁচে থাকতে?
আপনার পাড়ায় আপনার এলাকায় একটা ছোট রাস্তা হবে না, আপনি বিনা পয়সায় রেশন পাবেন না, আপনি কত টাকা দিয়ে রেশন কিনবেন। বলবে দাঁড়াও আগে দিল্লির নেতাদের জিজ্ঞেস করি, তারা যদি অনুমতি দেয় তবে তোমার পাড়ায় রাস্তা হবে, তবে একটা টিউবওয়েল লাগবে, তবে একটা লাইট লাগবে, তবে একটা স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হবে। না, আপনি এমন সরকার চান যেখানে বাংলার মেয়ে দুয়ারে দুয়ারে আপনার সরকারের পরিষেবা আপনার বাড়িতে পৌঁছে দেবে। আজকে দেখুন সবুজ সাথী প্রকল্প বাংলায় কেউ বাদ, স্বাস্থ্য সাথী প্রকল্প বাংলায় কেউ বাদ নেই। এই যে ছাত্রদের ট্যাব কেনার জন্য মমতা ব্যানার্জির সরকার 10,000 টাকা করে দিয়েছে। দিলীপ ঘোষ কি বলছে? বলছে রাজনীতি করছে। এরা মূর্খের দল, এরা জানে না যে ট্যাব কিনেছে বা ট্যাব কেনার জন্য যাকে 10,000 টাকা দেওয়া হয়েছে সে ক্লাস 12-এ পড়ে, ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে পৌঁছায়নি, তাও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিয়েছে। আজকে ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে, পায়ে জুতো, কাঁধে স্কুল ব্যাগ, পড়াশোনার বইপত্র, মিড ডে মিল, সবুজ সাথী সাইকেল কে দিয়েছে? মমতা ব্যানার্জির সরকার দিয়েছে। এরা কেউ ভোটার নয়, এরা ভোটাধিকার প্রয়োগ করবে না, তাও মমতা ব্যানার্জির সরকার এদের বাড়িতে বাড়িতে পরিষেবা পৌঁছে দিয়েছে যে তোমরা নিজের ভবিষ্যৎ গড়ো, আগামী দিন ভোট দিতে হবে না, নিজের পরিবারকে শিক্ষার আলোয় আলোকিত করে নিজের সমাজকে, নিজের রাজ্যকে, এই মাটিকে সমৃদ্ধশালী করে তোলো। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর মধ্যে পার্থক্য। আপনারা দেখুন এই যে করোনা, এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। সারা ভারতবর্ষে কালকে প্রায় 1,70,000 কেস হয়েছে। আপনি দেখুন সারা ভারতবর্ষে 130 কোটি মানুষ বাস করে। 130 কোটি মানুষের মধ্যে কত ভ্যাকসিন পাঠিয়েছে জানেন নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার? পুরো দেশে 1 কোটি। 130 কোটি লোক, 130 কোটি ভ্যাকসিনের জায়গায় 1 কোটি ভ্যাকসিন পাঠিয়েছে, 1 কোটি টিকা। আর বিদেশে কত পাঠিয়েছে জানেন? 10 কোটি। বাংলাদেশে পাঠিয়েছে 50 লাখ, পাকিস্তানে পাঠিয়েছে 50 লাখ, নেপালে পাঠিয়েছে 30 লাখ, ভুটানে পাঠিয়েছে, শ্রীলঙ্কায় পাঠিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে, নেপালে পাঠিয়েছে, ওদিকে আপনার আমেরিকায় পাঠিয়েছে, জার্মানিতে পাঠিয়েছে, ফ্রান্সে পাঠিয়েছে, কিন্তু দেশের মানুষকে টিকা থেকে বঞ্চিত রাখছে। তার কারণ কি? মানুষের জীবনের এদের কাছে কোনো মূল্য নেই। এরা চায় সারা বিশ্বে যেন মোদির ঢাকঢোল পেটানো হয়, মোদির ভাবমূর্তি আগে, মানুষের জীবন এদের কাছে আগে নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দেখুন 10 কোটি মানুষকে খাদ্য সাথীর আওতায় নিয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় 1 কোটি গুজরাটে দিতে পারতো না, 1 কোটি মধ্যপ্রদেশে দিতে পারতো না, 1 কোটি ত্রিপুরায় দিতে পারতো না, 1 কোটি বাংলায় দিয়ে 9 কোটি অন্য রাজ্যে ভাগ করতে পারতো না? মমতা বন্দ্যোপাধ্যায় তা করেনি। আপনি বিজেপি হলেও খাদ্য সাথী পাবেন, আপনি সিপিএম হলেও খাদ্য সাথী পাবেন, আপনি তৃণমূল হলেও পাবেন, আপনি নির্দল হলেও পাবেন, আপনি কংগ্রেস হলেও পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের ভাবমূর্তি আগে না, মানুষের জীবন এবং তার প্রাধান্য আগে। এটাই হচ্ছে তারা নরেন্দ্র মোদীর মধ্যে পার্থক্য। আগামী দিন আপনাকে চোখে দেখে উন্নয়নের স্বার্থে ভোট দিতে হবে। আপনি দেখুন দিদি যা বলেছে দিদি করে দেখিয়েছে। এই যে মায়েরা রয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড দিদি আপনাদের নামে করেছে। তার কারণ কি? মহিলারা বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, আপনার বাবা মা ভালো আছে না খারাপ আছে, দুবেলা খেয়েছে না খায়নি, সুস্থ আছে না অসুস্থ আছে, জিজ্ঞেস করার মতো দুটো লোক থাকে না। তাই দিদি কার্ডটা আপনার নামে করেছে। আপনার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড হয়, আপনার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। আর এরা আয়ুষ্মান ভারতের কথা বলছে। এখানে ক্যামেরা রয়েছে, আমি অন রেকর্ড বলে যাচ্ছি, শুনে রাখুন। আপনার বাড়ির উপর যদি আপনার পাকা ছাদ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারে যদি কোনো সদস্যর হাতে মোবাইল ফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি স্কুটার থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি টিভি থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। যদি ফ্রিজ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। রেডিও থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। মোটরসাইকেল থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, কিছু না থাকলেও পাবেন। 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে। আপনি বলুন আপনি কি চান?
স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? কি চান? কি চান? পিছনে যারা আছেন কি চান? কি চান? দিদি যা বলেছে কথা দিয়ে কথা রেখেছে, হ্যাঁ কি না? কথা দিয়ে কথা রেখেছে, হ্যাঁ কি না? বিনা পয়সায় শিক্ষা দিয়েছে, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে, বিনা পয়সায় রেশন দিয়েছে, কথা দিয়ে কথা রেখেছে। দিদি কথা দিলে কথা রাখে। তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি মাথায় রাখবেন, হাই কোয়ালিটির ডিভিডি আপনি চালাবেন, চোখে দেখতেও পাবেন, কানে শুনতেও পাবেন। আর মোদিজির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, টেপে চালাবেন, কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন। এরা যা বলে বলে ভোটের পর পরের দিন কেটে পড়ে, আর চোখে দেখা যায় না। আর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষা। আপনার সুখে আপনার আনন্দে তৃণমূল কংগ্রেস থাকবে না, আপনার বিপদে আর আপনার দুঃখে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে, মাথায় রাখবে। এই নবীন বাগ আপনারা বলুন সারা বছর মানুষের জন্য কিভাবে কাজ করে? করে কি করে না? পাশে থাকে কি থাকে না? তাহলে যে পাশে থাকে তাকে ভরসা করবেন, না যে দিল্লি থেকে আমদানি করে নেতা পাঠাচ্ছে তাকে ভরসা করবেন? সিদ্ধান্ত আজকে আপনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। দিদি ইস্তাহার প্রকাশ করেছে 17 তারিখ। দিদি সভা করে কি বলেছে? দিদি সভা করে সাংবাদিক বৈঠক করে 10 অঙ্গীকারের কথা বলেছে। আর দিদি যা বলে কথা রাখে। আমি বিজেপিকে অনুরোধ করব যে আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন বা রাজনৈতিক দল হন, আপনি আসুন, আপনার রিপোর্ট কার্ড নিয়ে। আপনি 7 বছর কেন্দ্রে ক্ষমতায়, আপনি খণ্ডঘোষ কৃষি প্রধান এলাকা, আপনি কি কাজ করেছেন? আপনি খণ্ডঘোষ বর্ধমান বাংলার জন্য পয়সা পাঠিয়েছেন, কটা উন্নয়নমূলক প্রকল্প দিয়েছেন, কটা লোককে চাকরি দিয়েছেন, কটা বাড়িতে জল পৌঁছেছেন, কটা কৃষকের পাশে দাঁড়িয়েছেন? আপনাকে তথ্য পরিসংখ্যান তুলে ধরতে হবে। আপনাকে আমি অনুরোধ করব, বাংলায় 80,000 বুথ রয়েছে, 294টা বিধানসভা। আপনি ঠিক করুন আপনি কোথায় সভা করবেন, আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি সভা ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন। আমাকে 1 ঘন্টা আগে বলবেন, আমি যাব সেই সভায়। এক প্রান্তে আপনি থাকবেন, আর একদিকে আমি থাকবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে, উন্নয়নের নিরিখে লড়াই হবে। 10-0 গোল দিয়ে ভোকারটা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, রাজনীতি আমি পা রাখবো। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আপনি কি কাজ করেছেন 7 বছরে, আর মমতা ব্যানার্জির সরকার 10 বছরে কি কাজ করেছে? আমরা বঙ্গধ্বনি যাত্রা করে বাড়িতে বাড়িতে মানুষের রিপোর্ট কার্ড দিয়েছি তো। তা মোদিজির রিপোর্ট কার্ড কোথায়? এই খণ্ডগ্রস্ত কৃষি প্রধান এলাকা, কোথায় আপনার রিপোর্ট কার্ড? আপনি কি কাজ করেছেন? কটা উন্নয়নমূলক প্রকল্প করেছেন? কজনকে 15 লাখ দিয়েছেন? আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, ক্যামেরা রয়েছে। আমি বিজেপিকে অনুরোধ করব, সিপিএম কংগ্রেসকে অনুরোধ করব, যে আপনি দেখান আপনার পরিবারের কোন সদস্য, আপনার দলের কোন কর্মী স্বাস্থ্যসাথী কার্ড পায়নি। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন আমাদের সরকার করে দেবে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে যারা আছে কেউ চাকরি পায়নি কেন্দ্রের সরকারের, আর কেউ 15 লাখ টাকা পায়নি, আপনি দিন। দায়িত্ব নিয়ে বলছি, আছে আপনার ক্ষমতা? আপনি আমাকে দেখান তৃণমূল সরকারের পরিষেবা কে পায়নি? স্বাস্থ্যসাথী কার্ড, খাদ্যসাথী প্রকল্প দিদি তাদেরকে আওতায় আনবে। আপনি সিপিএম হলেও পাবেন, আপনি কংগ্রেস হলেও পাবেন, আপনি নির্দল হলেও পাবেন, আপনি বিজেপি হলেও পাবেন। আর দিদি যা কথা দেয় কথা রাখে। 17 তারিখ সাংবাদিক বৈঠক করে দিদি 10 অঙ্গীকারের কথা বলেছে। তার মধ্যে 4টে অঙ্গীকার খালি আমি আপনাদের বলছি। প্রথম অঙ্গীকার দিদি কি বলেছে? যে আমাদের রাজ্যে, আমাদের সমাজে অনেক কৃতি ছাত্রছাত্রী রয়েছে যারা পড়াশোনা করতে চায় 12-এর পরে, কিন্তু ভাবে যে আমি প্রাইভেটে যদি পড়ি আমার তো পড়াশোনার অনেক খরচা। কেউ মেডিকেল পড়তে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, ভাবে আমার পড়াশোনার দায়িত্ব কে নেবে, দায়ভার কে নেবে? আমার বাবা মার কাছে তো অত টাকা নেই। দিদি বলেছে আগামী দিন আমার সরকার ক্ষমতায় আসার পর 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমি তোমাদের করে দেবো, কারোর কাছে হাত পাততে হবে না, তোমাদের পড়াশোনা এবং ভবিষ্যতের শিক্ষার দায়িত্ব আমার। বাবা মার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমার সরকার তোমাদের ক্ষমতায় আসার পর বাংলায় যত কৃতি ছাত্রছাত্রী রয়েছে সবাইকে করে দেবে। দ্বিতীয় কি দিদি বলেছে? ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় এমন একটা প্রকল্প যেটা মহিলাদের জন্য দিদি শুরু করতে চলেছে। 1,60,00,000 পরিবার, বাংলায় যত পরিবার আছে, এই খণ্ডঘোষ বিধানসভায় যত পরিবার আছে, এই বর্ধমান জেলায় যত পরিবার আছে, এই বাংলায় যত পরিবার আছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ,
এই পাড়ায়, এই এলাকায়, এই অঞ্চলে যত পরিবার আছে সারা বাংলা জুড়ে 1,60,00,000 পরিবার, তাদের গৃহকর্ত্রীর হাতে মাসে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা আমাদের সরকার পৌঁছে দেবে, দিদি কথা দিয়েছে। আর আপনি যদি SC ST পরিবারের সদস্য হন, তপশিলি জাতি উপজাতি, তাহলে মাসে 500 না, মাসে 1000 দেবে, বছরে 12,000 টাকা সরকার কথা দিয়েছে, সরাসরি আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। বাংলার মেয়ে কথা দিয়েছে। তৃতীয়, এই খণ্ডগ্রস্ত কৃষি প্রধান এলাকা, মাটি তীর্থ থেকে শুরু করে কৃষক বন্ধু আমাদের সরকার কিনা করেছে। মোদীজি এখন কি বলছে? বলছে আমরা কৃষকদের 6,000 টাকা করে দিতে চাই, মমতা ব্যানার্জি সরকার দিতে দিচ্ছে না। বলছে তো? বলছে কি বলছে না? শুনুন, প্রতি বছর এরা বাংলা থেকে 75,000 কোটি টাকা কেটে নিয়ে যায়। কত টাকা? 75,000 কোটি। 7 বছর বিজেপি ক্ষমতায় কত টাকা কেটে নিয়ে গেছে? 5,25,000 কোটি। আর এখন নির্বাচনের আগে বলছে কৃষকদের 6,000 টাকা দেবো। আমরা 5 বছর ধরে কৃষক বন্ধু করছি, কৃষকদের একর পিছু 5,000 টাকা আমাদের সরকার দেয়, বিমা করিয়ে রাখা আছে যে আপনারা যদি কেউ মারা যান, যারা কৃষকদের নামে বিমা করানো আছে, তার পরিবারের যে নমিনি আছে সে 2 লাখ টাকা পাবে। দিদি বলেছে আগামী 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, 1 জুন থেকে দিল্লির প্রকল্প লাগবে না, আপনার নামও লাগবে না, আপনার টাকাও লাগবে না। আপনি বাংলার মানুষকে পাতে মারতে চান, ভাতে মারতে চান, পেটে মারতে চান, আপনার 6,000 টাকা লাগবে না। বাংলায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরদিন থেকে দিদি কথা দিয়েছে বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে একর পিছু দিল্লির 6,000 নয়, বাংলার সরকার 10,000 টাকা দেবে আগামী দিনে। বাংলার মেয়ে কথা দিয়েছে। একদিকে জুমলাবাজ ধাপ্পাবাজ নেতা, পরনে দামি পায়জামা পাঞ্জাবি, দিল্লির 8,500 কোটি টাকার বিমানে উড়ে এসে জুড়ে বসছে, দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস, 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে, পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, থাকছে টালির ঘরের ছাদের তলায়, আর কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন? সিদ্ধান্ত আপনার। আর চতুর্থ কি? আপনারা বিনা পয়সায় রেশন পান তো? পান না? পান না? আপনারা যারা মায়েরা আছেন পান না? পান না? ওদিকে যারা আছেন পান না? পান না? আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি রেশন না ভাষণ? তা রেশন তো লাইনে দাঁড়িয়ে নিতে হয়। রেশন কোত্থেকে দেয়? রেশনের দোকানের বাইরে লাইনে দাঁড়িয়ে নিতে হয়। তো লাইনে দাঁড়াতে গরমে রোদে কষ্ট হয়, অসুবিধা হয়। মায়েরা সংসারে রান্না বান্না কাজকর্ম ছেড়ে লাইনে দাঁড়াতে কষ্ট হয়, অসুবিধা হয়। অসুবিধা হয় কি হয় না? ব্যাগ নিয়ে, থলি নিয়ে, প্যাকেট নিয়ে রেশন দোকানের বাইরে দাঁড়াতে আত্মসম্মানে লাগে? লাগে? বিজেপি যখন নোটবন্দি করেছিল লাইনে দাঁড়িয়েছিলেন টাকা পাল্টাতে? আপনার গচ্ছিত, আপনার সঞ্চিত, আপনার উপার্জিত টাকা, ট্যাক্স দেওয়া টাকা আপনি লাইনে দাঁড়িয়ে পাল্টাচ্ছেন। ভাল লাগতো? ভাল লাগতো? কিন্তু তাও আপনারা লাইনে দাঁড়িয়ে পাল্টেছেন। আমি প্রণাম জানাই আপনাদের। তার কারণ আপনারা এক বুক আশা নিয়ে পাল্টেছিলেন যে কালো টাকা ধ্বংস হবে। আমরা চেয়েছিলাম সবাই কালো টাকা ধ্বংস, কিন্তু গরিবের চোখের জল ফেলে নয়। আপনারা লাইনে দাঁড়িয়েছিলেন নিজের টাকা পাল্টাতে, ঠিক আছে? কিন্তু আপনারা ভেবেছিলেন কালো টাকা ধ্বংস হবে, কালো টাকা ধ্বংস হয়নি। কিন্তু এখানে বলুন, আপনারা লাইনে দাঁড়িয়ে রেশন নিতে যাচ্ছেন, রেশন পাচ্ছেন তো? না পাচ্ছেন না? পাচ্ছেন। এখন আপনারা বলছেন যে আমরা বিনা পয়সায় রেশন চাই, কিন্তু লাইনে দাঁড়াবো না, তাই তো? হ্যাঁ কি না? মানে দুটোই চাই, সাপও মরবে লাঠিও ভাঙবে না। লাইনেও দাঁড়াবো কিন্তু বিনা পয়সায়, লাইনেও দাঁড়াবো না কিন্তু বিনা পয়সায় রেশন চাই। তা মোদিজি যদি দ্বিতীয়বার নোটবন্দি করে, তাহলে আপনি বলতে পারবেন যে আর লাইনে দাঁড়াবো না, টাকাটা বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাও? বলতে পারবেন? বলতে পারবেন? তাহলে এখন বলছেন কেন যে লাইনেও দাঁড়াবো না, রেশন চাই? দিদি আছে, এটাই হচ্ছে পার্থক্য। চিন্তা নেই, দিদি আছে। একদিকে প্রধানমন্ত্রী, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই পার্থক্য। তা আগামী 17 তারিখ তো ভোট আছে, আপনারা লাইনে দাঁড়াবেন না? না দাঁড়াবেন না?
না ভোটের লাইনেও দাঁড়াবেন না? দাঁড়াবেন, যত কষ্ট হোক দাঁড়াবেন, যত গরম হোক দাঁড়াবেন, যত রোদ্দুর হোক দাঁড়াবেন। কথা দিচ্ছেন? লাইন যত লম্বা হোক, যত দীর্ঘায়িত হোক দাঁড়াবেন। আপনাদের যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, নিজের ভোট নিজে দেবেন লাইনে দাঁড়িয়ে, উন্নয়নের পক্ষে রায় দেবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? উন্নয়নের পক্ষে রায় দেবেন, দিদিকে জেতাবেন, বাংলাকে জেতাবেন, নিজের ভোট নিজে দেবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? দিদি কথা দিয়েছে 17 তারিখ আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। 2 মে ভোট বাক্স খুলবে, তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী হবে। আর পরের দিন থেকে রেশনের দোকানও থাকবে না, রেশনের দোকানের বাইরে লাইনও থাকবে না। সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে দুয়ারে রেশন। আপনার বাড়ি যত ভিতরে হোক, যত প্রান্তিক এলাকায় হোক, যত ক্ষুদ্র হোক, যত ছোট হোক, আপনাকে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হবে না। সরকার আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে দুয়ারে রেশন। আপনার দরজার দোরগোড়ায় সরকারের প্রতিনিধি গিয়ে রেশন পৌঁছে দিয়ে আসবে। তাহলে কি চান? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? উন্নয়ন না অনাচার? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? মোদিজির ভাঙা অডিও ক্যাসেট না দিদির ডিভিডি? কথা দিচ্ছেন? তাহলে আমার আপনার সকলের প্রার্থী নবীন চন্দ্র বাগকে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী 17 তারিখ 2 নম্বর বোতাম টিপে উন্নয়নের পক্ষে রায় দেবেন। এবং যে ভালোবাসার দিনে আজকে আপনারা আমাদেরকে আবদ্ধ করলেন, আগামী দিন উন্নয়নের মাধ্যমে এই ঋণ, এই সুদ সমেত আমরা ভালোবাসা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। আজকে কথা দিয়ে গেলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।